এই বস্তাটার দাম মাত্র 2 ইউরো 60 সেন্ট। দাম আসলে খুবই কম। দর্শক দেখেন মাটিগুলো কি পরিমাণে ঝরঝরা। আবার বাংলাদেশ আসার সময় এই বিলাতি ধনিয়াগুলোকে নিয়ে আসে, আর আমরা টবের মধ্যে এই বিলাতি ধনিয়াগুলোকেই প্রথমবার লাগিয়ে দেখবো যে এগুলো আসলে হয় কি না। একটা করল্লার বীজ আছে, এই ধরনের করল্লাগুলো নাকি হাইব্রিড, 1-1.5 কেজি পর্যন্ত নাকি এক একটা ওজন হইবে, লম্বা হইবে 1 হাত সমান। জানি না এগুলো খাইতে আসলে কেমন লাগবে। তারপর দর্শক দেখতে পাচ্ছি এখানে আছে পুঁই শাকের বীজ। আসসালামু আলাইকুম সবাইকে, আমি শেখ নিলয়। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। কিছুদিন আগে দেখছিলেন একটা ভিডিওতে দেখাইছিলাম যে ইতালির মাউরিস নামের একটা মার্কেট দিয়ে আমরা কিছু টপ কিনি, অনেকগুলো না, 2টা টপ কিনছিলাম এবং মাটি কিনছিলাম। ওই মাটির মধ্যে সার বা ঔষধ সমস্ত কিছু মিক্স করা। আম্মু আজকে ওই মাটির মধ্যে আর কি কয়েক রকমের গাছ লাগাইবে এরকম একটা প্ল্যান করছে। সো ওই মাটিগুলোরে আনার পরে এই টপের মধ্যে ঢালি, তারপর দেখি যে আসলে কি গাছ লাগানো যায়। মাটিগুলোরে আনার পর রাখছিলাম বারান্দার মধ্যে। এবার বারান্দা থেকে আস্তে আস্তে ভিতরের দিকে নিয়ে আসি। এই রোদের নিচে বসে কাজ করার আনন্দই অন্যরকমের। মাটিগুলো খুব একটা বেশি ওজন বলা যায় না, সম্ভবত ওটার মধ্যে 10 থেকে 15 কেজির মতো মাটি আছে। মাটি, সার, ঔষধ সবকিছু মিলে নিয়ে এই মাটিগুলো যদি বাইরে কোনো ক্ষেত দিয়ে আনতাম বা রাস্তার কোনো মাটি যদি আনতাম, তাহলে বাসায় এগুলোর কোনোভাবেই আনা সম্ভব হতো না। কারণ বাইরের এই মাটিগুলোর মধ্যে অনেক রকমের পোকা, তারপরে জোক, শামুক, এই ধরনের জিনিসগুলো থাকে। কিন্তু মার্কেটের এইগুলোর উপরে একটু ভরসা করা যায় যে এগুলোর মধ্যে আসলে খারাপ কিছু নাই। দর্শক, আমাদের বাসায় এখন পর্যন্ত এই ধরনের গাছপালা লাগাই দেখিনি। খালি আমাদের বাসায় না, আমি আমার জীবনেও এই ধরনের গাছ লাগাই দেখিনি। প্রথমবার লাগানোর একটা অনুভূতিই অন্যরকম। দেখি দর্শক এই বস্তাটা খোলার পরে আসলে ভিতরটা কেমন দেখায়। আর এত বড় একটা বস্তার দাম মাত্র 2 ইউরো 60 সেন্ট। ভাবা যায় যে একটা চালের বস্তার মতো এত বড় একটা বস্তা তারা বানাইছে, ভিতরে এত রকমের জিনিস দিয়ে এই মাটিগুলোরে বানাইছে, যা আসলে পড়তে পড়তে আমি একেবারে ক্লান্ত হয়ে গেছি। এই বস্তাটার দাম মাত্র 2 ইউরো 60 সেন্ট। দাম আসলে খুবই কম। দর্শক দেখেন মাটিগুলো কি পরিমাণে ঝরঝরা, মনে হয় যেন এই মাটিগুলোর ব্লেন্ডার করা হয়েছে, একটার সাথে আরেকটার কোনো মিল নাই। আর আমরা এমনি যে ধরনের মাটিগুলো আনি, ওইগুলা একটা হয়েছে বলের মতো, আরেকটা হয়েছে ফুটবলের মতো, আরেকটা ভাঙতে গেলে শক্ত পাথর। বিশেষ করে এই দেশের মাটিগুলোর মধ্যে অতিরিক্ত পরিমাণে পাথর থাকে। এই পাথরের কারণে আমি যদি আধা কেজি মাটি নিই, ওই মাটিটা আমার কাছে মনে হয় যেন 2-3 কেজির মতো মাটি নিছি। এত পরিমাণে ভারী হয়ে যায় শুধুমাত্র পাথরের কারণে। আর এই মাটিগুলোর মধ্যে, এই সারের মধ্যে কোনো রকমের পাথর নেই, কোনো রকমের খারাপ গাছ নাই। এই কারণেই আমরা আসলে নিয়ত করছি নেক্সট থেকে যত রকমের গাছ আমরা লাগাবো সব এই ধরনের কেনা মাটির মধ্যেই লাগাবো। কথা বলতে বলতে আমি একেবারে 2টা টপেই এই মাটিগুলো দিয়ে ফুল করে ফেলছি। আর মনে হয় না দেওয়ার প্রয়োজন হবে। যদি পরে প্রয়োজন হয়, মানে উপর দিয়ে চাপ দেওয়ার পর যদি দেখি যে নিচে যায়, তাহলে আর উপর দিয়ে দেবো। দর্শক, বাবা বাংলাদেশ আসার সময় এই বিলাতি ধনিয়াগুলোকে নিয়ে আসে, আর আমরা টবের মধ্যে এই বিলাতি ধনিয়াগুলোকেই প্রথমবার লাগিয়ে দেখবো যে এগুলো আসলে হয় কি না। আর অনেকদিন আগে যেহেতু এই ধনিয়াগুলোকে মাটি থেকে উঠানো হয়েছে, জানি না যে এগুলো আসলেই হবে কিনা। যেহেতু দেশ থেকে আনছে, এগুলোকে ফালানোর কোনো দরকার নেই। আমরা আসলে লাগানোর উদ্দেশ্যেই আনতে বলছিলাম, কিন্তু যেইভাবে আসলে উঠাইতে বলছিলাম ওইভাবে আসলে উঠায় নাই। মাটি থেকে একেবারে বলছিলাম যে মাটির নিচে যত শিকড় আছে সব শিকড়গুলোকে একসাথে উঠাইতে, কিন্তু উঠানোর সময় সম্ভবত টান দিছে। টান দেওয়ার কারণে নিচে যত শিকড় আছে ওই শিকড়গুলো নিচেই রয়ে গেছে, উপর দিয়ে শুধু গাছটা চলে আসছে। জানি না যে এগুলো আসলেই হবে কিনা। যাই হোক, 2টাকে একেবারে পাশাপাশি লাগিয়ে দিছি। এরপরে পানি টানি দিব, চারপাশে আরও কিছু সার দিব। এরপরে দেখি হয় কিনা, না হলে কিছু করার নাই। বাংলাদেশ থেকে যে ধনিয়া পাতা ইতালিতে আসছে, ওই ধনিয়া পাতা যে দেখতে পারছি, এইটাই আসলে একটা শান্তির বিষয়। দেখেন দর্শক, একেবারে কিন্তু লাগাই দিছি। আর এই মাটিগুলো অতিরিক্ত পরিমাণে ঝরঝরা, গাছগুলো লাগানোর পরে কোনোভাবেই সোজা হয়ে থাকতেছে না। এগুলো খালি চারিদিকে পড়ে যায় একটা ভাব। তবে আশা করবো যে কয়েকদিন গেলে, যদি গাছ হয়, কয়েকদিন গেলে আসলে সোজা হয়ে দাঁড়াইতে পারবে। দর্শক, পাশে যে টপটা আছে কালো কালারের, ওইটার মধ্যে আম্মু নাকি পুঁই শাক লাগাইবে। আর মাটিগুলো যেহেতু অতিরিক্ত পরিমাণে নরম, যার কারণে হাত দিয়ে একটু চাপে চাপে মাটিগুলোর একটু শক্ত করার চেষ্টা করতেছি। আসলে বাসা বাড়িতে যারা এই ধরনের গাছগুলো লাগায় তাদের সময় মনে হয় অনেক ভালো কাটে। আগে আগে আমরা কখনো লাগাইনি, যার কারণে যাদের বাসাটা দেখছি আমার কাছে মনে হয়েছে জঙ্গল জঙ্গল, কিন্তু নিজে যখন লাগানো শুরু করছি এখন খুব একটা বেশি খারাপ লাগে না। সবকিছু মিলিয়ে একেবারে ভালো একটা সময় যায়। দর্শক, এবার আমি আপনাদের দেখাবো বাংলাদেশ থেকে বাবা কোন ধরনের বীজগুলো আনছে। আমি নিজেও এখন পর্যন্ত ভালো করে দেখিনি। এবার খুলবো এবং দেখবো যে এগুলোর মধ্যে কি কি বীজ আছে। প্রথমেই দেখা যাচ্ছে একটা করল্লার বীজ আছে। এই ধরনের করল্লাগুলো নাকি হাইব্রিড, 1-1.5 কেজি পর্যন্ত নাকি এক একটা ওজন হইবে, লম্বা হইবে 1 হাত সমান। জানি না এগুলো খাইতে আসলে কেমন লাগবে। তারপর দর্শক দেখতে পাচ্ছি এখানে আছে পুঁই শাকের বীজ। এই ধরনের পুঁই শাকগুলোও নাকি এক মানুষ সমান লম্বা হবে, যদিও একটু বেশি করে বলি এরকম না, তবে সাধারণ পুঁই শাকের চাইতেও নাকি এগুলা ফলন বেশি দেবে। জানি না যে এগুলোর মধ্যে আসলে আছেটা কি। এই দেখেন দর্শক, বাদশা কোম্পানির লাউয়ের বীজ আছে। তারা বলে দিচ্ছে সাধারণ গাছের চাইতেও এই গাছগুলো অনেক শক্তিশালী হবে। তারপরে এটার মধ্যে যে লাউগুলো হবে, সেই লাউগুলো দেখতে খুবই চমৎকার হবে। এগুলো লাগানোর পরে যদি কোনোভাবে আমরা এরকম লাউ না দেখতে পাই, বড় বড় লাউ, তাহলে যে কি হবে আমি নিজেও জানি
না। দর্শক এখানে আরও এক প্যাকেট করল্লার বীজ আছে, কিন্তু একই সব, কোনো রকমের পরিবর্তন নাই, সবই ইস্পাহানি কোম্পানির। এবার হচ্ছে মেইন যেটাই আমরা এখন টপের উপর লাগাবো, এটার মধ্যে হচ্ছে পুঁই শাকের বীজ। একটু আগে যেটা দেখছিলেন প্যাকেট করা, ওইটা আমরা খুলবো না, এগুলো আনছে খোলা, মানে আলাদা একটা পলিথিনে করে আনছে। এগুলো দোকান দিয়ে কিনে আনছে, তবে এগুলোর কোনো কোম্পানি নেই, এগুলো হচ্ছে খোলা বাজার যেগুলো পাওয়া যায় ওইগুলো। আমরা এখান থেকেই অল্প কিছু বীজ নিয়ে এই টপের উপর দিয়ে দেবো। বাবা আসলে বাংলাদেশে যাওয়ার আগেই বলছিল যে এবার যদি দেশে যাই তাহলে আসার সময় এই ধরনের বীজগুলো আনতে কোনোভাবেই ভুল করবো না। আসার সময় সব রকমের বীজ অল্প অল্প করে নিয়ে আসছে। আর বাবা আসলে এই ধরনের গাছগুলো লাগাইতে অনেক অনেক বেশি পছন্দ করে। বাবা আসলে ঘরে লাগাবে না, সে লাগাবে বাইরে, আমাদের বাসার সামনেই ছোট্ট একটু জমি আছে, ওইখানে আসলে সব রকমের গাছগুলোরে লাগাইবে। এই পলিথিনটারে এমনভাবে আটকাইছে, আমি কোনোভাবেই এটা খুলতে পারতেছি না। আমার মনে হয় শেষে এটারে কেসি দিয়ে কাটতে হইবে। এটা যদি এলোমেলোভাবে কাটি, একটু পরে সব বীজ যদি একবার ফ্লোরে পড়ে যেতে পারে, এগুলো উঠাইতে আমার কয়েক ঘন্টা সময় লাগবে, ওগুলো করার দরকার নেই। আমি কেসি দিয়ে কাটি, কেসি দিয়ে কাটা শেষ, এবার খুব সহজে খুলতে পারছি। দর্শক আম্মু আমার বলছে এই জায়গা পুঁই শাকের বীজগুলো খুবই অল্প পরিমাণে ফেলাইতে, 5 থেকে 7টা। আর যদি বেশি করে ফেলাই, এই টবের মধ্যে জায়গা খুবই কম, বেশি করে ফেলাইলে যখন এই গাছগুলো হইবে দেখতে কিছুটা হরতালের মতো মনে হইবে, যেন কোনো একটা মিছিল রাস্তা দিয়ে যাইতেছে। এই কারণে আমরা খুবই অল্প অল্প পরিমাণে ফেলাবো এখানে। এরপরে আর অল্প কিছু বীজ এই ধনিয়া গাছের পাশ দিয়ে যদি দিয়ে দিই, খুব একটা খারাপ হবে না। দেখি প্রথমবার লাগাই, কিছুদিন পর ফল যখন দেখবো, যদি হয় তাহলে বুঝবো যে ঠিকঠাক আছে, আর যদি না হয় বুঝবো যে কোনো একটা ভুল হয়েছে। এরপরে নতুন একটা নিয়মে গাছগুলোকে আবার লাগাবো। টপে যে পরিমাণে জায়গা যা দেবো বলছিলাম তার থেকে বেশি দিয়ে ফেলাইছি, আর দেওয়ার কোনো রকমের দরকার নেই, এই কটা রেখে দিই। দর্শক এরপরে উপর দিয়ে মাটিগুলো দিয়ে দিলাম, বা নিচের মাটিগুলোকে উপর দিয়ে একটু উল্টাই পাল্টাই দিছি আর কি, যাতে করে বীজগুলোর উপর দিয়ে আর দেখা না যায়, বীজ যাতে খুব সুন্দরভাবে হতে পারে। এরপর ভিতর থেকে মানে বস্তার মধ্যে থেকে আরও কিছু মাটি নিলাম, এই মাটিগুলোরে উপর দিয়ে ছড়াই ছিটিয়ে দিয়ে দেবো। এরপর আমাদের আর কোনো রকমের কাজ করার দরকার নেই, একটু পানি দেওয়া বাকি আছে, অল্প একটু পানি দিলেই হয়ে যাবে। দর্শক এই যে পানি দিয়ে দিতেছি, পানি দেওয়ার সাথে সাথে আমার হাতটারও ধুইতেছি। দেখেন আমার হাত দিয়ে মনে হয় এতক্ষণে কয়লাগুলো ধরছি, কয়লার দাগ কোনোভাবেই উঠতেছে না, বুঝলাম না এই মাটির মধ্যে এত পাওয়ার কেন, এত দাগ কেন, কোনোভাবেই এই দাগগুলো উঠতেছে না, মনে হয় সাবান দিয়ে হাত ধোয়া লাগবে। যাই হোক দর্শক, অনেক রকমের কাজ করার পরে এবার এই টপগুলোরে বারান্দায় রাখতে হবে। আর বারান্দায় রাখলে মাঝে মাঝে যে পরিমাণে বৃষ্টি হয় আর সকালবেলা যে পরিমাণে কুয়াশা পড়ে থাকে বারান্দায়, এত পানি থাকতে আমার মনে হয় না আমাদের নতুন করে কোনো রকমের পানি দেওয়ার প্রয়োজন হবে। বারান্দার বাম পাশে রাখবো, একেবারে বাম সাইডে যদি রাখি তাহলে হাঁটতে আর কোনো রকমের অসুবিধা হবে না। এবং যদি অল্প কিছু পানি এই টপ থেকে বাইরে বের হয়, তাহলে তো নিচে একটা বাটির মতো আছে, ওইটার মধ্যে পড়বেই। আর যদি পানি দিয়ে বাটি পুরো ভরিয়ে যায়, বারান্দার কর্নার একটু জায়গা আছে, ওই জায়গায় দিয়েই পানিগুলো সব বাইরে পড়ে যাবে। বারান্দা ভেজার আর কোনো রকমের ভয় নেই, কারণ বারান্দা যদি ভিজে থাকে, বারান্দায় হাঁটা চলা কিন্তু খুবই কষ্টের। সকালবেলা যে কুয়াশা পড়ে, ওই কুয়াশার পানি বেশি সময় থাকে না, কিন্তু বৃষ্টির পানি, তারপর এই টপের পানি, এগুলো যদি বারান্দা একবার পড়ে, এই পানি সহজে যাইতে চায় না। এই টপটারেও ঠিক ওই টপটার পাশ দিয়ে রেখে দেবো। দর্শক আমাদের এই গাছগুলো লাগানো একেবারে শেষ, আর কোনো রকমের কাজ নেই। এবার আমরা অপেক্ষায় থাকবো কবে এগুলার সুন্দর একটা ফলন আমরা দেখতে পারবো। আজকে বিকালে আমি কত রকমের কাজ করছি, কিন্তু আমার ইলেকট্রিক সাইকেলটা এখানে যে এরকম করে পড়ে রয়েছে, এই জিনিসটা আমি একেবারেই ভুলে গেছি। একটু পরে দেখাইতেছি যে এখানে কি করে গেছি একটু আগে। আমার ইলেকট্রিক সাইকেলের ব্যাটারিটা খোলা খুবই কষ্ট হয়ে যায়, এই কারণে ভাবছি আর বাসায় নিব না ব্যাটারিটা। আমাদের ছোট্ট একটা গ্যারেজ আছে, এই গ্যারেজের মধ্যেই চার্জ দিব। সো বিকেলবেলা চার্জ দিয়ে গেছি, এখন পর্যন্ত চার্জ হয় নাই। ওই যে ওই লাল বাতি জ্বলে আছে, যখনই সবুজ হবে তখনই আর কি চার্জ একেবারে কমপ্লিট। প্রায় 4 ঘন্টার মতো লাগে এই সাইকেলটা চার্জ হইতে। আমি এই সাইকেলটা চার্জে বাসায় চলে গেছি। এই মুহূর্তে যদি কোনো মানুষ এই জায়গা দিয়ে হাঁটতো, তাহলে যে কী অবস্থা হয়তো আমি নিজেও জানি না। দেখেন দর্শক, ভিতরে কি পরিমাণে অন্ধকার, ভিতরে আমার ঢুকতে একেবারে ভয় লাগে, একা তো ভিতরে ঢুকতেই পারি না, প্রচুর অন্ধকার ভিতরে। যদিও বাতি আছে, কিন্তু তারপরেও আমার জন্য কেমন ভয় লাগে। আমি এখন এই রশি দিয়ে সাইকেলটাকে ভালো করে এই দরজাটার সাথে আটকাই রাখবো। আর যদি না আটকাই, কোনো মানুষ যদি এই জায়গায় হাঁটে, হঠাৎ করে যদি সাইকেলের সাথে কোনো রকমের ধাক্কা খায় বা টান খায়, তাহলে কিন্তু সাইকেলটা পড়ে যাবে। এবং চার্জারের যত পিন আছে, সকেট আছে, এইগুলো কিন্তু একেবারে সাথে সাথে ভাঙ্গে চুরি একেবারে শেষ হয়ে যাবে। এই কারণে ভাবছি যে চার্জ দেওয়ার সাথে সাথে এই রশি দিয়ে এই সাইকেলটাকে ভালোভাবে আটকাতে হবে। যদিও এই জায়গা খুব একটা সিস্টেম করার নাই, কোনোভাবে একটু ম্যানেজ করে নিয়েছি আর কি। ইতালিয়ান অনেক মানুষই আছে, ধরেন আমি সাইকেলটা এই জায়গায় রাখছি, কোনো একটা মানুষ কোনো একটা কাজ করবে,
সে দেখা গেল এই সাইকেলটারে হাত দিয়ে একটু সামনের দিকে টান মারলো, এরপর তো টানের কারণে সব ছিঁড়ে বেটে ফেলাইবে, ধারে গেলে বলবে যে আমি দেখিনি, ভুল হয়ে গেছে, হ্যান ত্যান বিভিন্ন রকমের কাহিনী। ওইগুলো শোনার কোনো দরকার নেই। এখন রশি দিয়ে ভালো করে আটকাই দিয়েছি, যে কোনো মানুষ দেখলেই বলতে পারবে যে এখানে হয়তো বা কোনো একটা কিছু চলছে। একটু হলেও ভাববে যে কেন এই জায়গায় রশি দিয়া এই সাইকেলটারে দরজাটার সাথে আটকাইলো, এই কারণেই আসলে রশি দিয়া আমার এই কাজটা করা। দর্শক, আজকের এই ভিডিওটা আর বেশি বড় করতে চাই না, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর এই ভিডিওর মধ্যে যদি কোনো রকমের ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন, দোয়া করবেন আমার জন্য। বাই বাই সবাইকে।